আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা ব্যবসায় শিক্ষার হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব নিয়ে আলোচনা করব। হিসাব কি, হিসাবের প্রকারভেদ নিয়ে। আজকের ভিডিওটি ব্যবসায় শিক্ষার হিসাব বিজ্ঞান বিষয়ের যে সকল ছাত্রছাত্রী রয়েছে, বিশেষ করে নবম দশম, একাদশ, দ্বাদশ, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা রাখি সহায়ক হবে তোমাদের জন্য। এছাড়াও যারা অনার্স এবং ডিগ্রিতে অধ্যয়নরত আছে কমার্স ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য এই ভিডিওটি অনেক সহায়ক হবে আমি মনে করি। তো যারা ভিডিওটি মনোযোগ দেখবে তাদেরকে অনুরোধ করবো মনোযোগ দিয়ে দেখার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমি আগে হিসাব নিয়ে কিছু আলোচনা করি। হিসাব বিজ্ঞানের এমন কোনো অঙ্ক নেই যেখানে আমরা হিসাবের উপস্থিতি পাই না। যেমন ব্যবসা যখন অঙ্ক করি, জাবেদা, নগদান, খতিয়ান, রেয়ামিল, আর্থিক অবস্থা বিবরণী, এই অঙ্কগুলো করার সময় আমরা হিসাবের উপস্থিতি আমরা এখানে দেখতে পাই। অর্থাৎ হিসাব ছাড়া আমরা এই অঙ্কগুলো করতে পারবো না। হিসাব বলতে আমরা সাধারণত আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পত্তি হিসাব, দায় হিসাব, অর্থাৎ এই যে জাবেদা থেকে যে আমি আর্থিক অবস্থা বিবরণের সময় যেগুলো বললাম, এই অঙ্কগুলো করতে গেলে তাহলে আমাদেরকে হিসাব সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে হিসাব সম্পর্কে ধারণা ছাড়া আমরা আমাদের হিসাব বিজ্ঞানের কোনো অঙ্কই আমরা করতে পারবো না। তাই আমরা বলতে পারি হিসাব বিজ্ঞানের হিসাবকে মানব দেহের রক্তের সাথে আমরা কল্পনা করতে পারি। রক্ত যেমন মানব দেহের প্রতিটা অঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইমভাবে হিসাব বিজ্ঞানের প্রতিটা অঙ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজিতে আমরা যখন গ্রামার শিখি, গ্রামার শেখার জন্য অনেক ক্ষেত্রে যেমন টেন্স জানা দরকারি। যারা রসায়নে পড়ালেখা করো তাদের জন্য যেমন সারণী জানা প্রয়োজন, তেমনি ভাবে হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য হিসাব সম্পর্কে সঠিক ধারণা থাকাটা অত্যন্ত দরকারি। আজ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব কি, হিসাবের প্রকারভেদ। আশা রাখি ভিডিওটি অত্যন্ত তোমাদের জন্য সহায়ক করবে। এখন চলো হিসাব কি সেই বিষয়ে আমরা ধারণা নিই। ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেন সমূহকে সুনির্দিষ্ট চকে শিরোনামের অধীনে যখন আমরা লিপিবদ্ধ করি তখন তাকে আমরা হিসাব বলি। আমি আবার বলি, একটা ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত যে সকল লেনদেনগুলো আছে সেগুলোকে সুনির্দিষ্ট একটা চকে কোন একটা হিসাবের সমীকরণের অধীনে বা হিসাব শিরোনামের অধীনে যখন হিসাবের খাতায় আমরা লিপিবদ্ধ করি তখন তাকে আমরা হিসাব বলি। যেমন আমরা বলতে পারি ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, মূলধন হিসাব ইত্যাদি। ক্রয় হিসাব যেমন বলতে, ক্রয় হিসাবে যখন আমরা একটা নির্দিষ্ট হিসাব শিরোনামের অধীনে যখন ক্রয় হিসাব করব, সেখানে যাবতীয় যত রকমের ক্রয় আছে সবগুলোকে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব। আর যখন বিক্রয় হিসাব যখন আমরা শিরোনামের অধীনে যখন লিখব, যত রকমের যাবতীয় বিক্রয় হিসাব আসবে, দাঁড়ে বিক্রয়, নগদি বিক্রয়, সকল বিক্রয় সংক্রান্ত হিসাবসমূহ বিক্রয় হিসাবের অধীনে লিখব। যদি মূলধন হিসাব সমীকরণের হিসাব শিরোনামের মাধ্যমে যদি আমরা মূলধন হিসাব করি, সেক্ষেত্রে যাবতীয় মূলধন সংক্রান্ত যত রকমের হিসাব আসবে তাহলে মূলধন হিসাবের অধীনে লিখব। তাহলে আমরা যে জিনিসটা জানলাম হিসাব কি, তাহলে বললে তোমরা বলবা ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেন সমূহকে সুনির্দিষ্ট একটা চকে শিরোনামের অধীনে যখন লিপিবদ্ধ করব তখন তাকে আমরা কি বলবো, হিসাব বলবো। এখন চলো আমরা হিসাবের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে হিসাবের প্রকারভেদ। আমি এখানে একটা চকের মাধ্যমে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করবো। চকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা যদি ভালো করে দেখো তাহলে অনেক সহায়ক হবে। হিসাবের প্রকারভেদ বলতে আমরা বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসবে সে বিষয়ে আমি আলোচনা করবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ হিসাবের প্রকারভেদকে আমি প্রধানত যদি হিসাবের প্রকারভেদ বলে তাহলে আমরা বলবো যে হিসাব প্রধানত কয় প্রকার? দুই প্রকার। হিসাব প্রধানত দুই প্রকার।
কি কি, সেটার মধ্যে এক নম্বর হলো ব্যক্তিবাচক হিসাব, আর একটা হলো কি অব্যক্তিবাচক হিসাব। আমি আবার বলি, তোমাদের প্রশ্নে যদি এমসিকিউ, যারা বিশেষ করে নবম দশম একাদশ শ্রেণীতে তোমাদের এমসিকিউ তে যখন প্রশ্ন আসবে, তখন তোমরা যদি হিসাবের প্রকারভেদ যদি বলে হিসাব প্রধানত কয় প্রকার, তাহলে উত্তর আসবে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আর একটা কি অব্যক্তিবাচক হিসাব। এখন চলো ব্যক্তিবাচক হিসাব কি সে বিষয়ে আলোচনা করি। ব্যক্তিবাচক হিসাব বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে হিসাব সমূহতে সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করা হয়। আমি আবার বলি, যে হিসাব সমূহ সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করা হয়, ওই সকল প্রতিষ্ঠান সমূহকে, ওই সকল হিসাব সমূহকে আমরা ব্যক্তিবাচক হিসাব বলবো। আমরা বলতে পারি করিম হিসাব বা গ্রামীণ ফোন লিমিটেড। তাহলে এটা এখানে আমি দুটো এক্সাম্পল প্রোভাইড করলাম। করিম হিসাব বললাম, করিম হলো একটা ব্যক্তিবাচক হিসাব, করিমের নিকট আমি মাল ক্রয়, তাহলে এখানে করিম হলো ব্যক্তিবাচক হিসাব। আর আমি গ্রামীণ ফোন লিমিটেডের কথা বললাম, গ্রামীণ ফোন লিমিটেড হলো টেনে প্রতিষ্ঠান অঙ্ক বলা হয়েছে, যার কারণে গ্রামীণ ফোন লিমিটেডটাও ব্যক্তিবাচক হিসাবের আন্ডারে করছে। এখন ব্যক্তিবাচক হিসাবের যদি প্রকারভেদ বলে, ব্যক্তিবাচক হিসাবের অধীনে আমরা 2 ধরনের হিসাব পাবো। এক নম্বর হলো দেনাদার, আর একটা হলো পাওনাদার। আমি আবার বলি, ব্যক্তিবাচক হিসাবের অধীনে আমরা 2 ধরনের হিসাব আমরা সাধারণত দেখতে পাবো। একটা হলো দেনাদার, আর একটা হলো কি পাওনাদার। দেনাদার হিসাব বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি? দেনাদার বলতে আমরা সাধারণত বুঝে থাকি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট যখন আমরা ধারে পণ্য বিক্রয় করে থাকি বা ধারে কোনো সেবা প্রদান করে থাকি, ভবিষ্যতে যাদের কাছ থেকে আমরা পরে টাকা পাবো, সেই ধরনের হিসাব সম্বন্ধে আমরা সাধারণত দেনাদার হিসাব করি। আমি আবার বলি, দেনাদার হিসাব বলতে আমরা কি বুঝি? যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আমরা যখন পণ্য ধারে বিক্রয় করি বা ধারে পণ্য সেবা দিয়ে থাকি, ভবিষ্যতে যাদের কাছ থেকে আমরা টাকা পাবো, ওই ধরনের হিসাব সম্বন্ধে আমরা সাধারণত দেনাদার হিসাব করে থাকি। পাওনাদার হিসাব বলতে আমরা কি বুঝি? পাওনাদার হিসাব বলতে আমরা সাধারণত বুঝে থাকি যখন আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করে বা কোনো সেবা বুক করি, ভবিষ্যতে যাদেরকে আমাদেরকে অর্থ প্রদান করতে হবে, টাকা প্রদান করতে হবে, ওই ধরনের হিসাব সম্বন্ধে আমরা সাধারণত পাওনাদার হিসাব বলে থাকি। এখন চলো আমরা অব্যক্তিবাচক হিসাব বলে কি বুঝাই। অব্যক্তিবাচক হিসাব বলতে আমরা সাধারণত বুঝে থাকি যেই সকল হিসাব সমূহতে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করা হয় না। আমি আবার বলি, যে সকল হিসাব সমূহতে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করা হয় না, ওই সকল হিসাব সমূহকে সাধারণত আমরা অব্যক্তিবাচক হিসাব হিসেবে নির্ণয় করব। যেমন আমরা বলতে পারি ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, এগুলো সাধারণত অব্যক্তিবাচক হিসাবে। এখন অব্যক্তিবাচক হিসাবের অধীনে আমরা সাধারণত 2 ধরনের হিসাব পেয়ে থাকি। একটা হলো সম্পত্তিবাচক হিসাব, আর একটা হলো নামিক হিসাব। আমি আবার বলি, অব্যক্তিবাচক হিসাবের অধীনে 2 ধরনের হিসাব থাকে, সেটা হলো সম্পত্তিবাচক হিসাব, আর একটা হলো কি নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাব বলতে আমি উদাহরণ দিতে পারি হিসাব, আসবাবপত্র হিসাব, দালান কোটা হিসাব। নামিক হিসাবের বলতে আমরা ক্রয় হিসাব, বিক্রয় হিসাব গুলো বলতে পারি। এখন চলো সম্পত্তিবাচক হিসাব বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি। সম্পত্তিবাচক হিসাব বলতে আমরা সাধারণত বুঝে থাকি, যেমন ধরো কোনো একটা নির্দিষ্ট সেবা বুক করার অর্থ ব্যয় করে, ওই অর্থটা আমরা যদি দীর্ঘমেয়াদের জন্য যদি আমরা ব্যয় করি, তাহলে ওই ধরনের হিসাব সমূহকে আমরা সাধারণত সম্পত্তিবাচক হিসাব করি। আমি আবার বলি, কোনো নির্দিষ্ট অর্থ প্রদান করার বিনিময়ে যেটা অর্জিত হয়, সেটা যদি দীর্ঘমেয়াদী পর্যন্ত যদি আমরা বুক করে থাকি বা দীর্ঘ অনেক বছর যাবত আমরা যদি ব্যবহার করে থাকি বা সুবিধা পেয়ে থাকি, ওই ধরনের হিসাবকে আমরা সম্পত্তিবাচক হিসাব করে থাকি। যেমন দালান কোটা, আসবাবপত্র। দালান কোটা তুমি যদি বলে 20,000 টাকা দিয়ে একটা ফার্নিচার ক্রয় করা হলো, এখানে দেখো 20,000 টাকা চলে গেল বা 50,000 টাকা তোমার থেকে অর্থ চলে গেল, কিন্তু এই যে সুবিধাটা তোমার কাছে আসলো, আসবাবপত্রটা দালান কোটাটা তুমি অনেকদিন ধরে ব্যবহার করবে, এটা হলো এখানে সম্পত্তিবাচক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন চলো নামিক হিসাব বলতে আমরা কি বুঝে থাকি। নামিক হিসাব বলতে আমরা সাধারণত বুঝে থাকি যেই সকল হিসাব সমূহতে
হয় টাকা আসে না হলে টাকা চলে যায়, ওই ধরনের হিসাবগুলোকে আমরা নামিক হিসাব বলবো। আমি আবার রিপিট করি, যেই সকল হিসাব সমূহতে হয় টাকা আসে না হলে টাকা চলে যায়, ওই ধরনের হিসাব সমূহকে সাধারণত আমরা কি হিসাব বলবো? আমরা নামিক হিসাব বলবো। যেমন ধরো আমরা ক্রয়বাচক হিসাব, ক্রয় হিসাবের মাধ্যমে আমাদের নিকট থেকে টাকা চলে যায়। বিক্রয় হিসাবের মাধ্যমে আমাদের নিকট থেকে টাকা আসে। তাহলে ক্রয় হিসাব আর বিক্রয় হিসাবকে আমরা একত্রে আমরা কি হিসাব বলবো? নামিক হিসাব বলবো। নামিক হিসাবের মধ্যে আমরা সাধারণত আমরা দুই ধরনের হিসাব পেয়ে থাকি। একটা হলো আয়বাচক হিসাব, আর একটা হলো কি ব্যয়বাচক হিসাব। আমি আবার বলি, নামিক হিসাবের অধীনে আমরা সাধারণত পরীক্ষার প্রশ্নে দুই ধরনের হিসাব পেয়ে থাকি, আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব। আয়বাচক হিসাব বলতে যেটাকে বুঝে থাকি, যে সকল হিসাব সমূহের বিনিময়ে আমাদের নিকট থেকে অর্থ আসে বা টাকা আসে, ওই ধরনের হিসাব সমূহকে সাধারণত আমরা আয়বাচক হিসাব বলবো। আর যে সকল হিসাব সমূহের মাধ্যমে আমাদের নিকট থেকে অর্থ চলে যায়, টাকা চলে যায়, ওই ধরনের হিসাব সমূহকে সাধারণত আমরা ব্যয়বাচক হিসাব বলবো। যেমন আমরা বলতে পারি মজুরি প্রদান করা হলো, কর্মচারীর বেতন প্রদান করা হলো, এগুলো ব্যয়বাচক হিসাব, কারণ এগুলোর মাধ্যমে আমাদের নিকট থেকে অর্থ চলে যাচ্ছে। আর আয়বাচক হিসাবের যদি তুমি এক্সাম্পল দাও, যেমন দিতে পারো পণ্য বিক্রয় করা হলো, বিনিয়োগের সুদ পাওয়া গেল, এই ধরনের অর্থগুলো দ্বারা আমাদের মধ্যে কি দেখা যাচ্ছে? অর্থ আসতেছে। যেহেতু অর্থ আসতেছে, সেই জন্য এগুলা আমাদের জন্য কি বাচক হিসাব? আয়বাচক হিসাব। এখন প্রশ্নে তোমাদের হিসাবের প্রকারভেদ আসলে তোমরা অনেকেই প্রবলেম ফেস করো, সঠিকভাবে উত্তর দিতে পারো না, নার্ভাস হয়ে যাও যে কোনটা সঠিক, এক এক বইতে এক এক রকম আছে। তাহলে সেটার জন্য তোমাদের স্বচ্ছ ধারণার জন্য আমরা কিভাবে দিব? যদি বলে হিসাবের প্রকারভেদ কি, তাহলে হিসাবের প্রকারভেদ কয়টি? তখন উত্তর আসবে দুটি, ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। আর যদি আমরা পদ্ধতিগতভাবে হিসাব নিয়ে যদি বলি, প্রাচীন পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে যদি হিসাবের প্রকারভেদ নির্ণয় করতে বলে, তখন সেই ক্ষেত্রে হিসাব হবে 3 প্রকার। আমি আবার বলি, প্রাচীন বা সনাতন পদ্ধতিতে হিসাব কয় প্রকার বললে তখন উত্তর হবে 3 প্রকার। আমি আবার কি তখন হবে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। আবার বলি, প্রাচীন পদ্ধতি বা সনাতন পদ্ধতির হিসাব 3 প্রকার বললে সেগুলো কি? 1 নম্বর হলো ব্যক্তিবাচক হিসাব, 2 নম্বর হলো সম্পত্তিবাচক হিসাব, 3 নম্বর হলো নামিক হিসাব। এখন চলো আধুনিক পদ্ধতিতে বা চলমান পদ্ধতির হিসাব কয় প্রকার বলে। আধুনিক পদ্ধতিতে বা চলমান পদ্ধতিতে হিসাব হলো 4 প্রকার। হিসাব হলো 4 প্রকার। সেগুলি কি? 1 নম্বর হলো ব্যয়বাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, আয় হিসাব, আর একটা হলো দায়ী হিসাব। আমি আবার বলি, আধুনিক পদ্ধতিতে 4 প্রকার। সেগুলি কি? আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব। এগুলো হলো আধুনিক পদ্ধতিতে হিসাব। আবার অনেক ক্ষেত্রে সমীকরণ পদ্ধতিতে তোমাদেরকে বলতে পারে হিসাব কয় ধরনের হিসাব আছে। তাহলে হিসাব সমীকরণে যেহেতু উপাদান আমরা সাধারণত অঙ্কের মধ্যে 5টি পেয়ে থাকি, সেই ধারণার অনুপাতে আমরা হিসাব সমীকরণের পদ্ধতিতে হিসাব যদি বলে আমরা 5 প্রকার বলবো। তাহলে 5 প্রকারগুলি সেগুলি কি? 1 নম্বর হবে তোমার আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব, সম্পত্তি হিসাব, দায় হিসাব, আর একটা ফাইনালি হলো মালিকানা সত্ত্ব বা মূলধন হিসাব। এগুলো হলো সমীকরণ ভিত্তিতে হিসাব সমীকরণের প্রকারভেদ। এখন পরীক্ষার মধ্যে সহজে মনে রাখার উপায় কি? প্রাচীন পদ্ধতিতে 3 প্রকার, অনেকে ভুলে যাও। মজার সূত্র হলো প্রাচীন পদ্ধতিতে হিসাব 3 প্রকার মনে রাখার সহজ সূত্র হলো, প্রাচীন পদ্ধতি দেখো প্রাচীন শব্দটাতে 3টা বর্ণ রয়েছে, প্রা, চ, ন। যেহেতু এখানে 3টা বর্ণ, সেই কারণে তোমরা সহজে মনে রাখবে প্রাচীন পদ্ধতির হিসাব হলো 3 প্রকার। এখন চলো আধুনিক পদ্ধতি 4 প্রকার মনে রাখবো কিভাবে। আধুনিক শব্দটাতে দেখো তোমরা 4টা বর্ণ রয়েছে, আ, দু, নি, ক, 4টা বর্ণ। যেহেতু আধুনিক পদ্ধতিতে আধুনিক বর্ণ শব্দটাতে যেহেতু 4টা বর্ণ রয়েছে, সেই জন্য আধুনিক পদ্ধতিতে আমরা 4 ধরনের হিসাব পেয়ে থাকি। সমীকরণ শব্দটিতেও তোমার 5টা বর্ণ রয়েছে, যার কারণে সমীকরণ পদ্ধতিতে হিসাব 5 প্রকার। আশা রাখি তোমরা সহজে জিনিসটা বুঝতে পারছো। তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। যদি কোনো বুঝতে সমস্যা আমাকে কমেন্টে জানাবে, আমি পরে তোমাদেরকে কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটিতে। আমি পর্যায়ক্রমে হিসাব বিজ্ঞান বিষয়ের বিভিন্ন টপিকসগুলো তোমাদেরকে ভিডিও আকারে ধারাবাহিক প্রেজেন্ট করার চেষ্টা করব। আশা রাখি তোমাদের জন্য অনেক সহায়ক হবে।
ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।